কলাকুশলীদের নাটক মহাদেব হালদার রচিত মানস প্রতিমা। স্বপ্ন, মানুষ অনেক কিছুই স্বপ্ন দেখে। এই নাটকের নায়িকা করবীয় স্বপ্ন দেখেছিল তার প্রিয়তম সুনীলকে নিয়ে ঘর বাঁধে। তার সেই স্বপ্ন কি সার্থক হয়েছিল না মাঝ পথে ভেঙে গিয়েছিল? কে সেই স্বপ্ন ভেঙে দিয়েছিল? আপনি, আমি, না আমাদের অভিভাবক? দুটি ফুল যে অকালে ঝরে গেল, এর জন্য দায়ী কে? বর্তমান সমাজের জীবন্ত দলিল, শৌখিন সম্প্রদায়ের উপযোগী নাটক মানস প্রতিমা। দু পায়ে মারি ওরা চলে গেল। যে সুনীল আমার মুখের দিকে তাকিয়ে কথা বলতে সাহস পেত না, আমার পায়ে কাঁটা ফুটলে যার বুকে ব্যথা লাগতো, সেই সুনীল আমার মতের বিরুদ্ধে একটা ছোট জাতের মেয়েকে বিয়ে করে চলে গেল। না না না, এই যে আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। কে? সমাজ, আত্মীয় স্বজন, তোমরা আমার দিকে তাকে হাসছো, আমার দিকে তোমরা ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছো। আমার ছেলে ছোট জাতের মেয়েকে বিয়ে করেছে বলে। কে? আমি মহেশ। কি চাই এখানে? বোনের বিয়েতে কোনো যৌতুক দিতে পারিনি, তাই মায়ের বাসনগুলো তোলা ছিল, সেইগুলো যৌতুক হিসাবে দিতে এসেছি। লজ্জা করে না তোমার? যাও এক্ষুনি এগুলো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। বলছেন কি আপনি? যা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো। তোমাদের আমি নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসতাম, বিশ্বাস করতাম, আর তার প্রতিদানে তোমরা আমায় দিলে চরম আঘাত। আপনি আমাদের ভুল বুঝছেন। এ বিয়েতে আমাদের সাহস ছিল না, কারণ আমরা আপনাদের থেকে গরিব, নিচু জাত। সুনীল করবীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো। তার মানে তুমি বলতে চাও যত দোষ আমার সুনীলে? না না, করবীও ভালোবাসতো সুনীলকে, কিন্তু সেটা ছিল তার স্বপ্ন মাত্র। এই নিয়ে ওদের মধ্যে অনেক মনোমালিন্যের সৃষ্টি হয়, তাই ওদের ফুলের মতো ভালোবাসাকে অক্ষুণ্ণ রাখতে আমি এই বিয়েতে মত দিয়েছি। সমাজ এ বিয়ে মানে না, সে কথা কি একবারও ভেবেছিলে? আইন শৃঙ্খলা, সভ্যতা, সমাজ, এসব নিয়ে মানুষের মনকে বেঁধে রাখা যায় না। মানুষের মন বড় বিচিত্র আর রহস্যময়। তবু আমরা যখন সমাজে বাস করি, সমাজকে তো মানতেই হবে। আগের সেই গোঁড়া সমাজ আর নেই, সেদিন ফুরিয়ে গেছে। জাতিভেদ প্রথা উঠে গেছে। এখন লগ্ন বয়ে গেলেও গোধূলি লগ্নে বিয়ে হচ্ছে, রেজিস্ট্রি করে বিয়ে হচ্ছে। তবে চ্যাটার্জি বাড়িতেও বিয়ে হয় না। তাই তো আমি তাদের তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও এক্ষুনি এগুলো নিয়ে তুমি বেরিয়ে যাও। যাচ্ছি, তবে কাজটা কিন্তু আপনি ভালো করেননি। তুমি কি আমায় উপদেশ দিচ্ছ? না না, আপনার মতো পূজনীয় গুরুজনকে উপদেশ দেওয়ার মতো সাহস আমার নেই। তবে একটা কথা বলে যাই, মনের ভ্রান্ত ধারণায় যে ভুল আপনি করে চলেছেন, তার জন্য একদিন না একদিন আপনাকে পস্তাতেই হবে।
পস্তাতে হবে, দুঃখ পেতে হবে? না না না, সুনীলের জন্য আমি কোনো দুঃখ পাবো না। আজ থেকে জানবো সুনীল মরে গেছে। তবে কি আমি কাঁদছি? তবে কি আমার বুকটা হাহাকার করে উঠছে? না না না, সুনীল আমার কেউ নয়। এই মদই আমার জীবন সঙ্গিনী। মদ খেলে কোনো দুঃখ থাকে না, সব দুঃখের উপশম হয়, প্রাণে আসে শান্তি, প্রাণে আসে নতুন বলে সঞ্চার। ওই ডাক্তারি ওষুধ যে কাজ করতে পারে না, এই মদ তা দেয়। মদ খেয়ে খুন, ডাকাতি, রাহাজানি, গুন্ডামি সব কিছুই করা যায়। কিরে, তুই এখনো মদ খাচ্ছিস? অমৃতে আমার অরুচি। না না ওস্তাদ, না, তুমি একটু খেয়ে নাও ওস্তাদ। না, কবে থেকে তুই আর সত্যি হলো ওস্তাদ? না না, ওই বেশি সতী মনে দেখালে কিন্তু ভালো না ওস্তাদ। আমি ওসব মোটেই পছন্দ করি না। তোর পছন্দ অপছন্দ আমার কিছু চাই আসে না সুখেন। কি ব্যাপার ওস্তাদ? আজ তোমাকে খুব গম্ভীর মনে হচ্ছে। শোন সুখেন, এখন থেকে এত মদ খেয়ে বেহুশ হলে কি করে কাজ করবি তুই? ধরা পড়তে হবে যে। আজ তুমি যাও ওস্তাদ, আজ আমি যেতে পারবো না। দিন দিন কি যখন তুই বদলে যাচ্ছিস, কি হয়েছে তোর? কই কিছুই তো হয়নি আমার। দিব্যি দিন রাত মদ খেয়ে মনের আনন্দে কোনো ভাবনা চিন্তাই নেই আমার। জানো ওস্তাদ, আমার মতো সুখী বোধ হয় এই পৃথিবীতে আর কেউ নেই। তোর চোখের জল, তুই কাঁদছিস সুখেন? কই না তো। জানো ওস্তাদ, জানো মাঝে মাঝে আমার মনে হয় এই বিষাক্ত পৃথিবীটাকে আমি ভেঙে ঘুরে দেখি। সুখেন, পারি না, কিন্তু পারি না। এক অশক্ত যন্ত্রণা আমাকে বুকে চেপে ধরে রাখতে আমি পারি না। তাই তো আমি মদ খেয়ে বেহুশ হয়ে থাকতে চাই ওস্তাদ। সুখেন, বলো ওস্তাদ, বলো কে আমার বাবা? কি আমার পরিচয়? কেনই বা আমি এখানে এলাম? বলছি তো, রাস্তা থেকে ছোটবেলায় তোকে আমি কুড়িয়ে এনেছি। ও, ছোট থেকে তোমার মুখে শুধু একটাই কথা শুনে আসছি, তুমি বলো ওস্তাদ, বলো কি পাপ আমি করেছিলাম? কেন আমার নামের সঙ্গে কোনো পদবি নেই? কেন আমার নাম শুধু সুখেন না? সুখেন, আমাকে এই পৃথিবীতে আজ বাঁচতে হবে এক কলঙ্কের বোঝা বয়ে, শুধু বুকে কলঙ্কের কালি মেঘে। আমি আর চিন্তা করতে পারছি না, আমার যেন সব একটু গোলমাল হয়ে যাচ্ছে। আমি শান্তি পেতে চাই। এইভাবে মদ খেয়ে নিজের জীবনটাকে অকালে হারাসনি সুখেন। তার জীবনের কোনো মূল্যই নেই, তার এই দেহটাকে বাঁচিয়ে রেখে কি লাভ ওস্তাদ? আমি শেষ হয়ে যেতে চাই।
আমি শেষ হয়ে যেতে চাই। সুখেন, তুমি কাঁদছো ওস্তাদ? ওরে সুখেন, তোকে আমি বলে বোঝাতে পারবো না কি অসহ্য যন্ত্রণায় আমি দিবারাত্রি জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। ওস্তাদ, না না, ও কিছুই নয়। আমি কলকাতা শহরের তার সৃষ্টিকারী গুন্ডা পরেশ লাল, নিয়তির মতো নির্মম, বজ্রের মতো কঠিন। আমার চোখে জল শোভা পায় না, আমার চোখে জল শোভা পায় না। ওস্তাদ, না না ওস্তাদ, কত মানুষ খুন করেছে, কিন্তু কোনোদিন তো আমি ওস্তাদের চোখে জল দেখিনি। তবে তবে কি ওস্তাদ আমার কাছে কোনো গোপন করতে চাইছে? কি কি চাই গোপন রহস্য? আমাকে তার চিহ্ন বলাই দৃষ্টি রাখতেই হবে। কে দীপক, কিছু বলবে? 1 বছর হতে চললো আমাদের কাছে লকআউট হয়েছে। এখন যদি আমাদের লকআউট খুলে না নেওয়া হয় তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে বাবা। তাই বলে শ্রমিকদের অন্যায় দাবি তো মেনে নেওয়া সম্ভব নয়। শ্রমিকরা তো এমন কিছু অন্যায় দাবি করে না বাবা। তারা চায় শুধু কারখানায় সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে অন্তত দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকতে। এর আগে তারা যে বেতন চেয়েছে আমি সেই বেতনে দিয়ে এসেছি, কিন্তু তা সত্ত্বেও তারা বেতন বাড়ানোর দাবি নিয়ে যেভাবে এগিয়ে এসেছে তা আমার পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব নয়। দীপক, একটু চিন্তা করে দেখো বাবা, 15 বছর আগে তারা যে বেতন পেয়েছে আজও যদি তারা সেই বেতনই পায় তাহলে তারা চলবে কেমন করে? কারণ জিনিসপত্রের দাম এখন দ্বিগুণ হয়েছে। সেটা দেখার বিষয় দীপক আমার নয়। বাবা, তুমি তাদের মালিক, তাদের সুখ দুঃখের কথা তোমাকেই তো চিন্তা করতে হবে। শ্রমিকদের কথা চিন্তা করার মতো আমার অত সময় নেই দীপক। বাবা, তোমার কাছে আমার অনুরোধ, লকআউট তুলে নিয়ে তাদের বকেয়া 4 মাসের টাকা তুমি মিটিয়ে দাও। শ্রমিকদের জন্য আমাদের কারখানা লকআউট করতে হয়েছে, আর 1 বছরে আমার 10 কোটি টাকা লোকসান হয়েছে। বাকিয়া বেতন তাদের পক্ষে আমার দেওয়া সম্ভব নয়। এ তুমি কি বলছো বাবা? যা ঠিক তাই বলছি দীপক। না বাবা না, এমন ভুল তুমি করো না। শ্রমিকদের বুকে রক্ত জল করা পয়সা নিয়ে আমাদের সুখ হবে না বাবা, সুখ হবে না। তুমি ছেলে মানুষ দীপক, এসব তুমি কিছুই বুঝবে না। কি হবে বাবা? শ্রমিকদের দীর্ঘশ্বাস, টাকার গদিতে বসে যারা পাওনা টাকা পাওয়া সত্ত্বেও দুবেলা দুমুঠো খাওয়ার জন্য চোখের জল ফেলছে, তাদের দেওয়া অভিশাপ ব্যর্থ যাবে না বাবা, ব্যর্থ যাবে না। দীপক, টাকার পাহাড়ে বসে আছো তুমি বাবা, তাতে ওই শ্রমিকদের কটা টাকা নাই বা তুললে? ভুলে যাচ্ছে দীপক, আমার টাকার ভবিষ্যৎ উত্তরাধিকারী একমাত্র তুমি। চাই না, চাই না ওই পাপের টাকা আমি ভোগ করতে। তোমার ওই সিন্ধুকে টাকা নেই বাবা, আছে শুধু হাজার হাজার নিরন্ন শ্রমিকের চোখের জল। দীপক, আমি দিন মজুরি করে খাবো সেও ভালো, তবু তোমার এই পাপের টাকা ভোগ করে আমি নিজেকে অমানুষ করতে পারবো না বাবা, অমানুষ করতে পারবো না। দীপক এখনো ছেলে মানুষ, ওসব কিছুই বোঝে না। এই পৃথিবীতে যার টাকা আছে সে পাবে মান সম্মান, আর যার টাকা নেই তার কিছুই নেই। আজ থেকে 15 বছর আগে এই বনবিহারী মুখার্জিকে লোকে চিনতই না, কিন্তু আজ এই শহরের আবাল বৃদ্ধ বনিতার মুখে শোনা যায় শুধু একটাই নাম, বনবিহারী মুখার্জির নাম। আপনি কি উষা ফ্যাক্টরির মালিক মিস্টার বনবিহারী মুখার্জি? হ্যাঁ, তুমি কে? কি চাই এখানে? আমি আপনার কাছে কাজের জন্য একটা এসেছি স্যার। আজ
হ্যাঁ স্যার, কারখানায় যে কাজ দেবেন আমি তাই করব। আপনি যে আদেশ করবেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু বর্তমানে কারখানাতে কোনো কাজ নেই ভাই। আমি আপনার পায়ে ধরে মিনতি করছি স্যার, আমাকে নিরাশ করে আপনি ফিরিয়ে দেবেন না। ওঠো ওঠো ইয়ং ম্যান, এরই মধ্যে এত হোবলেস হলে চলবে না। হ্যাঁ, একটা কাজ তুমি করতে পারো। আপনি লোহা পেটানো থেকে শুরু করে আপনি আমাকে যা আদেশ করবেন আমি তা মাথা পেতে নেবো স্যার। শুধু না। বলুন স্যার। না না, ওসব নয়, কিছুই করতে হবে না। তাহলে কি কাজ একটু আপনি বলুন স্যার। পদ্মবেশ ধারণ করি রাতের অন্ধকারে ওই সুন্দরী রমণীদের ধরে নিয়ে আসবে আমার কাছে, আর তার পরিবর্তে তোমাকে আমি অনেক টাকা দেব, অনেক টাকা। ছি 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 ছি, আপনি না ভদ্রলোক? এই শহরের হাজার হাজার মানুষ আপনাকে সম্মান করে, অথচ এত নীচ প্রবৃত্তি আপনার। তোমার ভালোর জন্যই বলছি, প্রচুর প্রচুর টাকা পাবে, তোমার কোনো দুঃখ দুর্দশা থাকবে না। আপনি দিনের বেলায় ভদ্রবেশী মানুষ আর রাত্রিবেলা মাতাল লম্পট। মাতাল হয়ে ঠিকই, তবে মদ খেয়ে তোমাদের মতোই রাস্তায় রাস্তায় মাতলামি করি না। আপনি লোকচক্ষুর অন্তরালে মদ খেয়ে মাতলামি না করলেও আপনি মেয়ের বয়সী মেয়েদের নিয়ে রাত্রিরে আনন্দ ফুর্তি করেন, তাই না বনবিহারী বাবু? রাস্কেল! রাস্কেল? হ্যাঁ? কে রাস্কেল? আমি না আপনি? যে রাতে আপনার মেয়ের বয়সী মেয়েদের নিয়ে আনন্দ ফুর্তি করেন, তাদের ইজ্জত নষ্ট করেন, সে হলো ভদ্রলোক, আর আমি রাস্কেল? হ্যাঁ, বাহ বাহ রে বিচার আপনার, বাহ, বেশ বিচার। বেরিয়ে যা, বেরিয়ে এখান থেকে। যাচ্ছি, তবে যাবার সময় আমি আপনাকে একটা কথা বলে যাচ্ছি, শুনুন। আপনার এই শয়তানের মুখোশ আমি জনগণের সামনে তুলে ধরবই। আমি তারও স্বরে চিৎকার করে বলবো, বনবিহারী মুখার্জি একটা নারী লোভী শয়তান। Get out from my house! কাক যতই ময়ূর পুচ্ছ পড়ুক না কেন, আসল স্বভাবে কিন্তু সে কাক, ময়ূর কিন্তু আপনি কোনোদিনই নয়। অপমান, এত বড় অপমান! পিস্তলটা পকেটে নেই, নাহলে এই 7,000 টাকা বুঝিয়ে দাম। এই বনবিহারী মুখার্জিকে অপমান করার নাম কত ভয়ঙ্কর ও কঠিন! রাত্রি হয়ে গেল, এখনো পর্যন্ত মানুষটা বাড়ি ফিরলো না। কত করে বললাম কলকাতায় নতুন এসেছি, বাইরে রাত্রে এত ঘোরাফেরা করো না, কিন্তু কে শোনে কার কথা? না না, আমার কোনো কথাই সে শুনবে না, এখনো পর্যন্ত ফিরলো না। কি করি কি জানি ভগবান। কি কথা করবি? কি হলো, আমার সঙ্গে কথা বলবে না? ও, রাগ হয়েছে বুঝি? সত্যি বলছি করবি, এই তোমার আমি গা ছুঁয়ে বলছি, কাল থেকে আমি সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে আসবো। যখন ইচ্ছা ফিরবে, তাতে আমার কি? যাও। লক্ষ্মীটি, রাগ করো না, তুমি বিশ্বাস করো করবি, চাকরির জন্য হন্যে হয়ে ঘুরতে ঘুরতে কখন যে রাত্রি 9টা বেজে গেছে আমি তা খেয়ালও করিনি। এরপর হয়তো কোনোদিন দেখবো আমাকেই তোমার খেয়াল থাকবে না। আচ্ছা করবি, হ্যাঁ, আমার মনে দুঃখ না দিলে তোমার বোধহয় শান্তি হয় না। ব্যাস ব্যাস ব্যাস, তুমি চোখে জল। ঠিক আছে মশাই, আমার ঘাট হয়েছে, এই নাগমুলটি, এই কান হয়েছে তো। সত্যি করবি, তুমি সেই ছোট্টবেলার মতোই রয়ে গেছো। এখন তোমার কাজের কি হলো? অফিসের দরজায় দরজায় আমি ঘুরে সব জায়গাতেই একই কথা,
নো ভ্যাকেন্সি। জানো করবি, আমি যদি কোনো কোনো এমএলএ বা এমপির আত্মীয় হতাম তাহলে তাহলে আমার চাকরিটা হতো। আজকের সমাজে শিক্ষার কোনো মূল্য নেই। হয়েছে ধরো, শিক্ষার মূল্য একদিন তুমি ঠিক পাবে। সে যুগ চলে গেছে করবি, এ এক নতুন যুগ। রাজনীতি না করলে চাকরি মেলে না। ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট গুলো আমাকে দিয়েছে মুটেগিরি করার জন্য। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি করবি। আমি মোটেগিরি করার জন্য স্টেশনে গিয়েছিলাম। কি বললে? কিন্তু কিন্তু কাউকে আমি মুখ ফুটে বলতে পারলাম না। বাবু বাবু আমাকে একটা মোড় দিন। আমার শিক্ষিত বিবেকটা আমাকে যেন বারবার গলা টিপে ধরলো। তুমি তুমি মুঠোগিরি করতে গিয়েছিলে? হ্যাঁ করবি, শেষ পর্যন্ত হয়তো আমাকে এই কাজটাই বেছে নিতে হবে। না না গো না, করো না গো। আমার সংসারে অভাব আছে ঠিকই, কিন্তু অভাবের কাছে তুমি তোমার নিজের শিক্ষা দীক্ষা মান সম্মান সবকিছু তুমি বিসর্জন দেবে? যে শিক্ষা পেটে ভাত দিতে পারে না, পরনে কাপড় মাথার তেল দিতে পারে না, সেই শিক্ষা আঁকড়ে পড়ে থেকে কি লাভ বলতে পারো করবি? কি লাভ? তাই বলে তুমি মুঠোগিরি করবে? পেটের জ্বালায় মানুষ যখন অস্থির হয়ে ওঠে তখন তখন কোনো বাধা মানে না করবি, কোনো বাধাই মানে না। 50টা টাকা আজকে পকেটে ছিল শেষ নম্বর, তাই দিয়ে আজকে আমি রুটি কিনে এনেছি। চলো আজ এই রুটিটা খেয়ে দুজনের জন্য রাতটা কাটাতে হবে। তুমি বলো করবি, এতে কি খিদের জ্বালা মেটে? ওটা আজ তুমি খাও, আজ আমি কিছু খাবো না গো। এইভাবে আমাকে খাইয়ে দিনের পর দিন না খেয়ে তুমি কিভাবে বাঁচবে বলতে পারো করবি? আচ্ছা করবি, এই বস্তির বাড়িতে থাকতে তোমার তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আমার কোনো কষ্ট হচ্ছে না। তোমাকে আমি পেট পুরে ভাত দিতে পারিনি, পরনে একটা ভালো কাপড় পর্যন্ত তোমাকে আমি দিতে পারিনি। তোমার জীবনটাকে আমি দুঃখে ভরিয়ে দিয়েছি। তোমার এই হতভাগ্য স্বামীটাকে তুমি অভিশাপ দাও, তুমি অভিশাপ দাও, তুমি আমার কথা তুমি বলো না। তোমার মতো স্বামী পেয়ে আমি যে শত দুঃখকে গ্রাহ্য করবো না গো। আমি শত দুঃখকে গ্রাহ্য করবো। কি হলো করবি? তোমার কাজে জ্বরে পুড়ে যাচ্ছে। না না, ও কিছু না। তুমি সামান্য একটু গা গরম হয়েছে, তুমি কোনো চিন্তা করো না। তুমি হাত মুখ দিয়ে ভেতরে এসো, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। ডাক্তার দেখানোর মতো পয়সা আমার নেই। ওগো ভগবান, আমার প্রাণ প্রিয়া করবিকে আমার বুক থেকে তুমি ছিনিয়ে নিও না ভগবান, তুমি ছিনিয়ে নিও না। আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। আজ 6 মাস হয়ে গেছে আমার সুনীল বাড়ি ছেড়ে চলে গেছে, আর সে ফিরে আসেনি। আর আসবেই বা কেন? আমি যে তাকে কুকুরের মতো এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক করেছি, কিন্তু আমার মনটাকে যে আমি কিছুতেই বোঝাতে পারি না। সবসময় শুধু সুনীলের মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি যে বাবা, আমি যে বাবা। কর্তাবাবু জানিস নিবারণ, হতভাগাটা ভাবছে বোধহয় আমায় খুব জব্দ করেছে, কিন্তু না, আমাকে সে জব্দ করতে পারেনি। কি আপনার মনের কথা কর্তাবাবু? তা নয় তো কি আমি মিথ্যে করে বলছি? না না না, সুনীলের জন্য আমার কোনো দুঃখ নেই।
আমার মনে কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। তাহলে যে রোজ রাত্রে ওই ঘুমের ঘরে আপনি ওই বড় খোকা বলে চিৎকার করে ওঠেন, সেটা কি মিথ্যে? নিবারণ, আমি জানি ওই বড় খোকা বাবু বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর আজ পর্যন্ত আপনি একটা দিনও ভালো করে ঘুমাতে পারেননি। বলো, এটা কি মিথ্যে? আচ্ছা নিবারণ, তোর বড় খোকা বাবু কোথায় আছে? তুই আমায় একটু বলতে পারিস নিবারণ? আমি কি করে জানবো কর্তা বাবু? তবে 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 তুই চুপ করে গেলি কেন নিবারণ? না মানে ছোট বাবু বাড়িতে আসার পর ওই বড় খোকা বাবুকে খোঁজার জন্য প্রতিদিন সকালে সে বাড়ি থেকে বেরোয়। যাবে না? নিশ্চয়ই যাবে। আরে আরে এই যে রক্তের সম্পর্ক, জানিস নিবারণ? কর্তাবাবু, সুনীলের জন্য বুকটা আমার হাহাকার করে ওঠে। সুনীলের মুখটাই একটি বার দেখতে আমার বড় ইচ্ছে করছে নিবারণ। আপনি তো তাকে বড় নিষ্ঠুরের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন বাবু। তোকে আমি বোঝাতে পারবো না নিবারণ, তোকে আমি বোঝাতে পারবো না কোন বিষের তীব্র জ্বালায় জ্বলে পুড়ে আমি আমার সুনীলকে তাড়িয়ে দিয়েছি। যাকে না দেখলে আমার এক তিলাদ্র সময় কাটতো না, যার মুখ থেকে বাবা না ডাক না শুনলে আমি একদিনও কাটাতে পারতাম না। সেই দিনটা যে আমার বৃথা যেত। সবই অদিষ্ট কর্তা বাবু, সবই অদিষ্ট। আচ্ছা নিবারণ, সুনীল কি সত্যি আমার ভালোবাসার কথা ভুলে গেছে? আমার সেই অফুরন্ত স্নেহের কথা ভুলে গেছে? আমার পাশে বসে না খেলে তার যে পেট ভরতো না, জানি না আমার সুনীল আজ কোথায় কিভাবে আছে আমি জানি না। কর্তাবাবু চুপ করুন কর্তাবাবু, আপনি চুপ করুন। বেদনার বোঝা বয়ে আমি পাথর হয়ে গেছি নিবারণ, আমি পাথর হয়ে গেছি। এই পাহাড়ের বুক থেকে গড়াতে এই পাথরটা কোথায় গিয়ে পড়বে তা কেউ জানে না। আপনি কোথায় যাচ্ছেন কর্তাবাবু? আমার সুনীল যেখানে থাকুক তাকে আমি ঠিক খুঁজে নিয়ে আসবো। আমি তাকে কিচ্ছু বলতে চাই না, শুধু একটি বার তাকে আমি দেখতে চাই। কর্তাবাবু, ওরে নিবারণ, লোকলজ্জার ভয়ে তাকে আমি তাড়িয়ে দিলেও আমার এই হৃদয় থেকে তাকে আমি মুছে ফেলতে পারিনি, পারবো না। কর্তাবাবু কাঁদছে, ছেলের জন্য কর্তাবাবু কাঁদছে। কাঁদতে হবে, এখনো অনেক কাঁদতে হবে, তবেই হবে কর্তাবাবুর সমস্ত দোষ। কি গো ছোট কাকা বাবু, পেলে বড় কাকা বাবুর কোনো সন্ধান পেলে? না নিবন কাকা, সে যে বড় অভিমানী, সে কর্তা বাবুর ওপর অভিমান করে অনেক দূরে চলে গেছে, আর হয়তো কোনোদিন এ বাড়িতে ফিরে আসবে না। ভগবান, আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, তুমি শুধু আমার এই বড় খোকা বাবুকে সুখে রেখো, শান্তিতে রেখো। কি রে বিকাশ, কিভাবে এখানে একা?
জানি, সবই বুঝি, কিন্তু কি করবি বল। না রে, আজও কোনো খোঁজ পেলাম না। চেনা জানা সব জায়গাতেই খোঁজ নিয়ে আমি বাড়ি ফিরে এলাম। আমার মনে হয় আমার কোনো আত্মীয় বাড়িতে যায়নি। হ্যাঁ, আমিও তাই ভাবছি। এক কাজ করলে হয় না অনিল? কি? কলকাতায় বস্তিগুলো একটু খুঁজে দেখলে। সেই চেষ্টাও আমি করেছি, কিন্তু এত বড় শহর, তাদেরকে খুঁজে পাওয়া খুবই মুশকিলের ব্যাপার। আর তাছাড়া তারা নিজেরাও নিজেদেরকে লুকিয়ে রাখতে চায়। হ্যাঁ, কাকা বাবু যে আঘাত দিয়েছেন তাতে হয়তো তারা ফিরে আসবে বলে মনে হয় না। আমি থাকলে হয়তো এতটা বাড়াবাড়ি হতো না। বাবাকে বুঝিয়ে সুঝিয়ে কিছু একটা ব্যবস্থা আমি করতামই, কিন্তু সবকিছু যে এত তাড়াতাড়ি ঘটে যাবে আমি ভাবতেই পারিনি। ঝড় যখন আসে সব কিছু উলট পালট করে দেয়নি। মানুষের কত স্বাদ, কত স্বপ্ন হঠাৎ ঝড়ে ভেঙে যায়। এই ধর আমি বাবাকে যে আমি অকালে হারাবো, আমি কখনো ভেবেছি? বিকাশ, এই সংসারে সকলের শখ আহ্লাদ পূরণ হয় না রে। তাই যদি হতো, আমি আমার নিজের রোজগারের পয়সায় আমার স্নেহময় বাবার মুখে একটু প্রতি তুলে দিতে পারতাম, তবু আমি একটু শান্তি পেতাম রে, একটু শান্তি পেতাম। বিকাশ, বিকাশ, আপনি আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলবেন না কাকা বাবু। তবে ভালো ছেলের মতো আমার টাকাটা মিটিয়ে দাও। কিছুদিন আগেই তো বন্ধুদের কাছ থেকে 3000 টাকা আপনাকে ধার করে দিয়েছি। আরে সেই জন্য তো আরো টাইমটা আমরাকে দিলাম। আগে বাকি টাকাটা না দিলে তোমাকে এই বাড়িটা ছাড়তে। আমি তো আপনার কাছ থেকে 3000 টাকায় ধার নিয়েছিলাম। আরে 3000 টাকাটা 5 বছরের সুদে আসলে হয়েছে 80,000 টাকা। 80,000 টাকা? হ্যাঁ, এবার লক্ষ্মী ছেলের মতো আমার টাকাটা মিটিয়ে দাও। অত টাকা আমি এখন কোথায় পাবো? আমি তোমাকে টাকা ধার দিয়েছি, সুদে আসলে কোড়াই গন্ডাই মিটিয়ে নেব। আর তুমি কোথায় পাবে না পাবে সে খোঁজে আমার দরকার নেই। বেশ, আপনার টাকা আমি পরে পরে শোধ করে দেবো। পরে পরে শোধ করে দেব? এ কি আমার বাড়ির রান্না নাকি? কাকা বাবু, টাকাটা আমার সস্তা নয় যে এভাবে তোমার কাছে ফেলে রাখবো। আপনি আর আমাকে অন্তত কিছুটা দিন সময় দিন। কারখানা খুলে গেলেই আমি আপনার সমস্ত টাকা শোধ করে দেবো। ও সব নিষ্ঠু কোথায় আমি আর বলছি না। আমার নাম নয়নে চাঁদ শর্মা। ওই টাকা দাও, নয় আমার বাড়িটা ছেড়ে দাও। আমি আপনার পায়ে ধরে মিনতি করছি কাকা বাবু, আমার এই 7 পুরুষের ভিটে থেকে আমাকে তাড়িয়ে দেবেন না। ছাড়ো, তোমার এই অনুরোধ আমি রাখতে পারবো না। আমি আপনার পা কিছুতেই ছাড়বো না। আমাকে ভয় দেখানো হচ্ছে। তবে মজা না, দূর হয়ে যাও। আপনি আমাকে লাথি মারলেন। বেশ করে, এইবার আর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। আমার বাড়ি আর আমাকেই বের করে দেবেন ঘাড় ধাক্কা দিয়ে? তোমার বাড়ি? আরে না না না, আরে রীতিমতো হ্যান্ডটেল লেখা আছে। এখন এ বাড়িটা আমার।
চমৎকার চমৎকার কাকাবাবু, চমৎকার। কিন্তু এইভাবে মানুষকে ঠকিয়ে আর কতদিন চলবে? তার মানে তোমাকে আমি ঠকিয়েছি? না, আপনি ঠকাননি, কিন্তু 3000 টাকা মাত্র ধার দিয়ে আর ওই হ্যান্ড নোটে 80,000 টাকা সুদ কষে রেখেছেন। আরে এই করে তো আমাকে খেতে হয় বাবজি। তা বলে জাল নোট চুরি করে? খবরদার, ও কথা মুখে আনবে না। 100 বার বলবো, 1000 বার বলবো, আপনি ঠক, আপনি প্রবঞ্চক, আপনি জালিয়াত, আপনি গরিবদের রক্ত চোষা রাক্ষস। যাও, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আপনাদের মতো, আপনার মতো শয়তানের যুবক আসছে বলি যখন হয়েছি, যাবো তো নিশ্চয়ই। বললে আমি শয়তান? শয়তান বললেও আপনাকে সম্মান প্রদর্শন করা হবে। আপনি মানুষ রূপী একটা জানোয়ার। ধৈর্যের সীমা পার হয়ে যাচ্ছে মহেশ। আর আপনাকে ধৈর্য ধরতে হবে না, আমি এক্ষুনি যাচ্ছি। তবে যাওয়ার আগে শুধু এই 7 পুরুষের ভিটেটাকে শেষবারের মতো প্রণাম করে যাই। মা গো, এই 7 পুরুষের ভিটেতে তোর এই অভাগা সন্তানের ঠাঁই হলো না মা। যাও যাও, আরে নাকে কাটতে হবে না। যাচ্ছি, তবে যাওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলে যাই, যে মিথ্যে হ্যান্ড নোট দেখিয়ে আমার মতো শত শত গরিবকে আপনি ঠকিয়ে গৃহ ছাড়া করেছেন, তার উপযুক্ত শাস্তি আপনাকে মানুষের কাছ থেকে না পেলেও একদিন না একদিন ভগবানের কাছ থেকে আপনাকে পেতেই হবে। তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে। ওই হাসি একদিন কান্না হয়ে দাঁড়াবে, তখন আর 1000 চেষ্টা করলেও নিজেকে বাঁচাতে পারবেন না, এই বলে গেলাম। এইভাবে গরিবদের সমস্ত টাকা আমার সাথে নামে ছিল, আশা না আমি যা বলি তা ভেবে চিন্তেই বলি। বাবা, তুমি যদি তাদের কাজে না নাও, তারা তো আন্দোলন করবে। পিস্তলের গুলিতে আন্দোলন থেমে যাবে দীপক। না 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 বাবা, পিস্তলের গুলিতে তাদের সে আন্দোলন থামবে না। এটা জ্বালায় মানুষ যখন অস্থির হয়ে ওঠে, তখন তারা কোনো বাধা মানে না বাবা। মৃত্যুর কাছে সকলকে হার মানতে হয় দীপক, আর ওরা তো সামান্য ছবি। এই নিরীহ শ্রমিকদের উপরে গুলি চালানো কি ঠিক হবে বাবা? সেটা বুঝবো আমি, তুমি না। নিজের সামান্য স্বার্থের জন্য ও ভুল তুমি করো না বাবা। আমি ওই শ্রমিকদের বস্তিতে গিয়ে দেখে এসেছি কি কষ্টে তারা দিন কাটাচ্ছে। ক্ষুধার্ত মা বাবার মুখে তারা দুমুঠো খাবার তুলে দিতে পারছে না। একটু ওষুধের অভাবে মৃত্যুবরণ করছে ওই গরিব অবস্থিতরা। দীপক, তোমার ওই পায়ে মিনতি করছি বাবা, শ্রমিকদের তুমি কাজে নাও বাবা, কাজে নাও। ছাড়ো, তোমার এই অবলা আমার ভালো লাগে না। তাহলে আমিও এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বাবা। কোথায় যাবে? আমার ওই গরিব শ্রমিক ভাইদের কাছে। কেন? তাদের
চিরদিনের মতোই যাচ্ছি বাবা, আর কোনোদিন এই বাড়িতে আমি আর আসবো না। জানো তোমার এই অবাধ্যতার শাস্তি কি? মৃত্যু। দীপক, শ্রমিকদের নিয়ে আমি আন্দোলনের থাকবো প্রথম সারিতে। পারো তো তোমার ওই পিস্তলের গুলি আমার এই বুকে মারো, তবুও আমি এই পথ থেকে সরে আসবো না বাবা, এই পথ থেকে সরে আসবো না, কিছুতেই না। লেখাপড়া শিখিয়ে ছেলেকে মানুষ করলাম, সেও আমার বিপক্ষে গেল। যাক, তবু তাকে আমি ছেলে বলে ক্ষমা করবো না। বনবিহারী মুখার্জি, তুমি টাকার গদিতে বসে আছো, তোমাকে আরো আরো অনেক টাকা রোজগার করতে হবে। পরেশলাল, কাজ ঠিক মতো হয়েছে? হ্যাঁ স্যার, আপনার আদেশ মতো সেই ছুরির লাশটা আমি বস্তায় ভরে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি। সাবাস পরেশলাল, সাবাস। এই যে তোমার কাজের প্রশংসা করি। কিন্তু স্যার, এ কাজ আমি আর করব না। কেন? রাতে যখন মেয়েটার বুকে আমি ছুরি বসাতে গেলাম, সে তখন আমার পা দুটো জড়িয়ে ধরলো। আমি তাকে রেহাই দিলাম না, ছুরিটা বসিয়ে দিলাম তার বুকে। সঙ্গে সঙ্গে মেয়েটা মেঝেই লুটিয়ে পড়লো, তার রক্ত বন্যা বয়ে গেল ঘরটায়। না না, আমি আর বলতে পারবো না। ভুলে যাও না পরেশলাল, তুমি একজন খুনি গুন্ডা। অনেক পাপ কাজ করেছি স্যার, কিন্তু কিন্তু আর আমি এ কাজ করব না। আমি এবার সৎভাবে বাঁচতে চাই। সৎভাবে বাঁচতে চাইলেও তুমি তো বাঁচতে পারবে না পরেশলাল। পুলিশ তোমাকে খুঁজছে, আর ধরতে পারলেই অ্যারেস্ট করবে। না, পুলিশের হাতে আমি কখনো ধরা দেব না। তবে যেভাবে গোপনে কাজ করে যাচ্ছ, সেইভাবেই কাজ করে যাও। এই নাও টাকা। টাকা? হ্যাঁ হ্যাঁ, এই পৃথিবীতে টাকাই মান সম্মান। আমি শুধু টাকা চাই, টাকা। বলুন বলুন স্যার, কি করতে হবে আমাকে? আমার কারখানার সামনে শ্রমিকরা জমায়েত হবে, সেখানে স্লোগান দেবে। প্রথমে তুমি পিস্তলের ফাঁকা আওয়াজ করবে, আর তাতেও যদি শ্রমিকরা শান্ত না হয়, তারপর তুমি একে একে বুক লক্ষ্য করে গুলি চালাবে। কিন্তু তা কি করে সম্ভব স্যার? কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব আমি তোমার কাছে জানতে চাই না পরেশলাল। যাও। টাকা দিয়ে যখন আপনি আমার মনসত্ব কিনে নিয়েছেন, তখন যাব তো নিশ্চয়ই। তবে অর্থের মধ্যে যে অন্যায় পাপ কাজ আপনি করছেন, তার উপযুক্ত শাস্তি একদিন আপনাকে পেতেই হবে। শাস্তি? এই বনবিহারী মুখার্জিকে শাস্তি দেওয়ার মতো লোক এখনো পৃথিবীর বুকে জন্মায়নি। আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা কি ছবি। আবার তুমি অসুস্থ শরীর নিয়ে বিছানা ছেড়ে উঠে এসেছো করবি? জানি না কোথায় মোরে নিয়ে যাবে নিয়তি, এ চলার কথা সে বলো গো পরমে, এ চলার আর হয়তো আমি বাঁচবো না। আবার দেহে জমেছে কাল ব্যাধি, কাল ব্যাধি যক্ষা জমেছে। কোথায় যে মানুষটা বেরিয়েছে, এখনো পর্যন্ত ফিরল না। হয়তো হয়তো তার সঙ্গে আমার শেষ দেখাটা বোধ হয় আর হবে না। করবি করবি, আবার তুমি
বিছানা ছেড়ে উঠেছো করবি? কি করবো বলো, আজ আমার বিছানায় শুয়ে থাকতে ইচ্ছা করছে না গো। এবার এবার লক্ষ্মী মেয়ের মতো এই ওষুধটা তুমি খেয়ে নাও তো করবি। ওষুধ? ওষুধ পয়সা তুমি কোথায় পেলে? আজ মোট বই আমি 300 টাকা পেয়েছিলাম, তাই দিয়ে আমি তোমার জন্য আমি ওষুধ কিনে এনেছি করবি। কি বললে? এত এত কষ্ট করে তুমি আমার জন্য ওষুধ কিনে নিয়ে এসেছো? জানো আর আমি বোধহয় বাঁচবো না জানো করবি। আমাকে বিয়ে করে বাবার কাছে এখনো পর্যন্ত তুমি পর হয়ে আছো বলো। সব পুরনো কথা তুমি ছেড়ে দাও করবি। না না, আমাকে তুমি কথা দাও, আমি মরে গেলে আবার তুমি ওই বাড়ি ফিরে গিয়ে বাবার পছন্দ মতো বিয়ে করে তুমি সুখী হবে। না করবি না, আমি মরতে তোমাকে দেব না। আমার জীবন দিয়ে হলে আমি তোমাকে সারিয়ে তুলবো। তুমি একটু হা করো তো করবি। বহু পুণ্যের ফলে আমি তোমার মতো স্বামী পেয়েছি গো। এই শাখা সিঁদুর আলতা নিয়ে তোমার পায়ে মাথা রেখে মরতে পারলেই আমার শান্তি গো। করবি তুমি চুপ করবি, তুমি এই কথা বলো না, আমি কোথায় পাগল হয়ে যাব। একটু ভালো করে শান্ত হয়ে চুপ করে দাঁড়াও তো। কেন? বারে তোমার পায়ের ধুলোটি একটু মাথায় নিয়ে দাঁড়াও। শান্তি জানো, আর আমার কোনো কষ্ট নেই জানো। এবার আমি শান্তিতে পড়তে পারবো। আমি হে ভগবান, তোমার কাছে শতকোটি প্রণাম ভগবান। আমি জানো বড় জন্মে এমন স্বামী স্ত্রী হয়ে জন্মাতে পারি, সেই প্রার্থনা করি ভগবান। আমাকে তুমি পাগল করে দিও না করবি, আমাকে তুমি পাগল করে দিও না। একে চারিদিকে অন্ধকার, আমি কিছু দেখতে পাচ্ছি না। কেন আমি দেখতে পাচ্ছি না? দেখো, আমি তোমার মুখটা দেখতে পাচ্ছি না। কেমন অন্ধকার, কেমন আমার চোখ থেকে চাপ চলে যাচ্ছে, আমার মাথাটা গড়বড় করে ঘুরছে। আমি এই তো আমি তোমার কাছে করবি। পরে যাওয়ার ডাক এসেছে গো। ওই দেখো চোখ কেমন চারে দিয়ে ডাকছে। আমি চলে যাচ্ছি গো, আমি চলে যাচ্ছি, আমি উপরে চলে যাচ্ছি। তুমি আমার জন্য দুঃখ করো না। বিয়ে করে তুমি সুখী হবে, শান্তিতে থেকো। আমি চলে গেলে তোমাকে আমি সময় মতো খেতে দিতে পারিনি, তার জন্য তুমি আমার উপরে অভিমান করেছো করবি। বলো ভগবান, বলো আমি তোমার কাছে কি অন্যায় করেছি বলো। কেন তুমি আমার মানুষ প্রতিভা করবিকে আমার মুখ থেকে ছিনিয়ে দিলে? বলো, জবাব দাও ভগবান, তুমি জবাব
হয়েছে করবি, ভালোই হয়েছে। আর আর তোমাকে দিনের পর দিন অনাহারে কাটাতে হবে না। আমার আমার মুখের দিকে তাকিয়ে তোমাকে তোমাকে আর কোনোদিন অনিদ্রায় থাকতে হবে না। আজ আজ থেকে তুমি তুমি সকল দুঃখের অবসান ঘটিয়েছ। ওরে ওরা তোরা কে আছিস আয়, আমার মানস প্রতিমা করবিকে তোরা কি তাই কাজ দিবি আয়। জ্বলবে চিতা যখন দাও দাও করে জ্বলবে, আর আর তাতে পুরে ভস্মীভূত হয়ে যাবে আমার আমার প্রাণ প্রিয়া করবি। আর আর আমি তখন হাসবো, আমি প্রাণ খুলে হাসবো, আমি প্রাণ খুলে হাসবো। ওহ কি নিষ্ঠুর বাবা! মানুষের মধ্যে যে স্নেহ মায়া মমতা থাকে, বাবার মধ্যে তার একটুও নেই। অসহায় মানুষদের কথা চিন্তা করলে আমার মাথাটা ফেটে যায়। ও কি কিসের আর্তনাদ! ট্যাক্সিটা চলে গেল আর রাস্তার পাশে পড়ে একটা মানুষ। তবে কি অ্যাক্সিডেন্ট? দেখি দেখি আপনাকে যদি বাঁচাতে পারি। আমাকে মেরো না, আমাকে তুমি ছেড়ে দাও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আর কি বলছেন আপনি? আমার করবি যেখানে গেছে আমি সেখানে যাব, আমাকে তুমি ছেড়ে দাও। আপনি যাবেন কি করে? আমার করবি আমাকে ডাকছে, আমি আমি ঠিক যাব, আমাকে ছেড়ে দাও। আপনার পা দিয়ে যে রক্ত বেরোচ্ছে। ও জানো জানো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ হঠাৎ আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম, আর ওই ট্যাক্সিটা আমার পায়ের উপর দিয়ে চলে গেল। কি হলো? অসহ্য যন্ত্রণা। চলুন চলুন আমার সঙ্গে হাসপাতালে চলুন। আমি হাসপাতালে যাব না, এই নিষ্ঠুর সমাজ, এই সমাজে আমি বাঁচতে চাই না। আমার করবি একটু আগে যেখানে গেছি আমিও সেখানে যেতে চাই। না দাদা, আমি আপনাকে মরতে দিতে পারি না। কি বললে তুমি? দাদা দাদা কতদিন পর এই দাদার ডাক আমি শুনলাম। তোমার মতো জানো জানো হ্যাঁ তোমার মতো আমারও একটা ভাই ছিল। কথা আমি পরে শুনবো। এমনি আমার কাঁধে হাতটা দিন। চলুন চলুন আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাই। চলুন। কি যেন একটা আমার হারিয়ে গেছে। তবে কি আমার দিবকের কিছু হলো? কি হয়েছে দিবক? দেখি বুক থেকে তোমার যে রক্ত ঝরে পড়ছে দিবক। তোমার এই পোষা পিস্তলের গুলি আমার বুকে বিদ্ধ করেছে। ভালো হয়েছে বাবা, ভালো হয়েছে। আর তোমাকে চিন্তা করতে হবে না। তোমার আর অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ আমি করবো না। চলো চলো দীপক, হাসপাতালে চলো। ভালোই হয়েছে। তোর ওই পাপের পয়সায় আমি হাসপাতালে যাব না। বলো তো শ্রমিক ভাইদের দাবি তুমি তবু আমার এই অতৃপ্ত আত্মাটা একটু শান্তি পাবে। দীপক আমার ডাক এসেছে।
ভালো, অনেক ভালো। ও কি ভুল আমি করেছি, অর্থের বয়ে মর্ত হয়ে আমারই আদেশে দীপক খুন হয়েছে। দীপককে আমি খুন করেছি, আমি খুনি, হ্যাঁ, আমি খুনি, আমি খুনি, আমি খুনি, দীপককে আমি খুন করেছি। কোথায় গেলেন বনবিহারী বাবু? আজ আজ আমার ৫২ টাকা মিডিয়ার কথা ছিল, কিন্তু কিন্তু কোথায় গেলেন বনবিহারী বাবু? স্যার, আর আমাকে পুলিশ অ্যারেস্ট করতে পারবে না, আমার কাজে চিরদিনের মতো ছুটি হয়ে গেছে। ওস্তাদ! কে? সুখেন, তুই এখানে? হ্যাঁ ওস্তাদ, হ্যাঁ, কিন্তু তোমার এই অবস্থা কে এমন করলো ওস্তাদ? কারখানার শ্রমিকদের ওপর আমি নির্মমভাবে গুলি চালাচ্ছিলাম। তারপর যখন আমার পিস্তলের গুলি শেষ হয়ে গেল, তখন তারা লাঠির পর লাঠি আমাকে মারতে লাগলো, আর আমি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে গেলাম। তারা আমাকে মৃত মনে করে চলে গেল। তারপর জ্ঞান ফিরতে কোনো রকমে আস্তে আস্তে আমি এখানে এলাম। ওস্তাদ! আর আমি বাঁচবো না রে সুখেন, আর আমি বাঁচবো না। তার আগে আমি তোকে সব কথা বলে যেতে চাই। তোকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করিনি। তুই ভদ্র ঘরের সন্তান। কি 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 বললে তুমি ওস্তাদ? আমি ভদ্র ঘরের সন্তান? বলো বলো ওস্তাদ, বলো। তবে আমি কি করে এখানে এলাম? বলো ওস্তাদ, বলো। 21 বছর আগে তোকে আমি কাশীর বিশ্বেশ্বর মন্দির প্রাঙ্গণ থেকে চুরি করে এনেছিলাম। কি সর্বনাশ তুমি করেছ ওস্তাদ! আমার জীবনটাকে তুমি শেষ করে দিয়েছ ওস্তাদ। আমাকে তুই ক্ষমা কর সুখেন, আমাকে তুই ক্ষমা কর। তবে সত্যি সত্যি আমি গুন্ডা হয়ে জন্মগ্রহণ করিনি। আমিও ছিলাম তোর মতো ভদ্র ঘরের সন্তান। এক শয়তান আমাকে চুরি করে নিয়ে তৈরি করেছিল এক গুন্ডা। তারপর আমি যখন আমার পরিচয় পেলাম, আমার বাবা মার কেউ বেঁচে নেই রে, তখন এই সমাজের প্রতি আমার ধিক্কার জন্মালো। মায়ের বুক থেকে বাচ্চাদের ছিনিয়ে এনে পাথরে আছাড় মারতে লাগলাম। তোকেও আমি আছাড় মারতে গেলাম, তুই তখন তোর ছোট্ট হাত দুটো দিয়ে আমার গলাটা জড়িয়ে ধরলি, আর তোকে আমি মারতে পারলাম না রে সুরেন। লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করবো বলে তোকে আমি স্কুলে ভর্তি করলাম, কিন্তু সঙ্গ দোষে তোর পড়াশোনা বেশি দূর এগোলো না। তখন বাধ্য হয়েই তোকে আমি এই পথে নামালাম। বলো বলো ওস্তাদ, বলো। কে 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 আমার বাবা? কি কি আমার পরিচয়? কোথায় আমার বাড়ি? বলো ওস্তাদ, বলো। তোর গলায় ছিল কবচ, আমি সেই কবচ খুলে রেখেছিলাম। এই নে তোর কবচ, এতে আছে তোর জন্ম পরিচয়। বাবার নাম যাদব চ্যাটার্জি, বাড়ি কাজল ডাঙায়। না না, আমাকে আমাকে এখনই কাজল ডাঙায় যেতে হবে, খুঁজে বার করতেই হবে। কে কে আমার বাবা? কে আমার মা? কে আমার পরিচয়? তারপর তারপর তারস্বরে চিৎকার করে বলবো, আমি অবৈধ সন্তান না। দীর্ঘ 21 বছর এক অবক্ত যন্ত্রণায় আমি ভুগছি। যদি তাদের আমি খুঁজে পাই এই পৃথিবীর বুকে, আবার আমি নতুন করে বাঁচব। আর যদি না পাই, আমার এই অভিশপ্ত জীবন আমার নিজের হাতেই আমি শেষ করে দেব। হে ভগবান, সুখেন যেন ওর বাবা মাকে ফিরে পায়, আমার মতো বাকি জীবনটা যেন ওর অকালে নষ্ট না হয়ে যায়। অনেক
সব কাজ আমি করেছি। স্বামীর আলিঙ্গন থেকে নববধূকে তুলে এনে অপরের হাতে তুলে দিয়েছি। মায়ের কোল থেকে সিঁদুরের ছিনিয়ে এনে পাথরে আছড়ে মেরেছি। আমাকে তুমি ক্ষমা করো ভগবান, আমাকে তুমি ক্ষমা করো। তুমি যে অসুখে পড়বে খোকা বাবু। অসুখ না নিবান দাদা, আমার দেহ লোহা দিয়ে গড়া, কোনো রোগী আমাকে স্পর্শ করতে পারবে না। মানুষের শরীরে কখন যে কি হয় তা কি কেউ বলতে পারে? তুমি আয়নায় সামনে গিয়ে নিজের শরীরটা ভালো করে দেখেছো? গায়ে সোনার মতো রং কালি হয়ে গেছে। সময় মতো স্নান খাওয়া না করলে মানুষের শরীর ঠিক থাকে না খোকা বাবু। আমি সময় মতো স্নান খাওয়া করবো, কিন্তু আমার দাদা সে কিভাবে দিন কাটাচ্ছে একবারও ভেবে দেখেছো কি নিবান দাদা? খোকা বাবু, আচ্ছা এটাই কি যাদব চাচাজির বাড়ি? হ্যাঁ। আপনি কোথায় থেকে আসছেন? কলকাতা থেকে। বাবাকে কি ডেকে দেবো? আচ্ছা আপনি তাহলে যাদব চ্যাটার্জি, আপনি কি যাদব চ্যাটার্জির ছেলে? হ্যাঁ। আপনি তাহলে আমার... কি হলো, চুপ করে গেলেন কেন? না না, ও কিছু না কিছু না, একটু আমার আপনার বাবাকে ডেকে দেবেন। কার সঙ্গে কথা বলছিস রে অনিল? বাবা, এই ভদ্রলোক তোমার সঙ্গে দেখা করতে এসেছে। আচ্ছা দেখুন তো এই তাবিজটা আপনি চিনতে পারেন কিনা? এই কবচ তো আমার খোকনের গলায় ছিল। হ্যাঁ দেখি এই তো আমাদের খোকা বাবুর গলায় ছিল। তুমি কোথায় পেলে? এই কবচ তুমি কোথায় পেলে? আরে কি হলো, চুপ করে আছো কেন? তুমি বলো। হ্যাঁ বাবা, আমি তোমার সেই হতভাগ্য খোকা বাবু। তুই আমার খোকন, আমার বুকে আয় বাবা, আমার বুকে আয় বাবা। খোকন, আমার সোনা মানিক, আমার বাবা, খোকন, তোর দাদা অনিল। দাদা আয় ভাই, বুকে আয় দাদা। ভাই, ওরে তোকে হারিয়ে আমি ভাইয়ের কাঙাল হয়েছিলাম। কে বলে দেবতা নেই? দেবতা আছে, তিনি নিশ্চয়ই আছেন। তিনি নিষ্ঠুর হলেও তিনি শাশ্বত চিরন্তন জাগ্রত। তাই তো 21 বছর পরে আমি আমার খোকনকে আবার ফিরে পেয়েছি। ওরে নিবারণ, আমাদের ভাগ্যাকাশে এক খণ্ড কালো মেঘ ছিল, এখন সেই মেঘ কেটে সূর্যের আলোয় চারিদিকে ছড়িয়ে পড়েছে। আপনার অসুস্থ শরীর, আপনি একটু শান্ত হন কর্তা বাবু, আপনি একটু শান্ত হন। কে বলে আমি অসুস্থ? আমি একেবারে সুস্থ হয়ে গেছি রে। আমি একেবারে সুস্থ হয়ে গেছি। আমার খোকনকে আমি ফিরে পেয়েছি। এবার আমার সুনীল আর বৌমা যেখানে থাকুক, আমি তাদের ফিরিয়ে আনবই। আমার এই সংসার আমি নতুন করে আবার করব। আমাদের ছেড়ে থাকতে কষ্ট হয়েছে না রে বাবা? কষ্ট হলেও আমি যে আমার পরিচয় পেয়ে তোমাদের আমি ফিরে পেয়েছি, এটাই আমার আনন্দ বাবা, এটাই আমার আনন্দ। বাবা বিশ্বেশ্বর তোকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। চল নিবারণ, চল। আমরা সবাই মিলে আবার বাবা বিশ্বেশ্বরের মন্দিরে পুজো দিয়ে আসি। চল। তাই চলুন কর্তা বাবু, তাই চলুন।
ছিনিয়ে নিয়ে গেল, তাই না বাবা? হ্যাঁ বাবা, আজ থেকে 21 বছর আগে তোমাকে নিয়ে আমি এই বিশ্বেশ্বর মন্দিরে পুজো দিতে এসেছিলাম। সেদিন মন্দিরে ছিল প্রচন্ড ভিড়। আমি তোকে নিবারণের কাছে রেখে মন্দিরে পুজো দিতে গেছিলাম। তারপর আমি তোমার হাত ধরেছিলাম, একটা খেলনা দোকানে গিয়েছিলাম, কখন যে নিজের অজান্তে হাতটা আমি ছেড়ে দিয়েছিলাম। তারপর আর আমি তোমাকে খুঁজে পাইনি খোকা বাবু। দুদিন আমার পেটে কিছু পড়েনি। দুটো পয়সা দেবেন বাবু। বাবা বিশ্বেশ্বর আপনাদের মঙ্গল করবেন। হ্যাঁ, এ কি সুনীল, তোর এই অবস্থা কি করে হলো বাবা? তোর এই অবস্থা কি করে হলো? আমি যে তোর বাবা। বাবা না, এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি একা। সুনীল চ্যাটার্জি বলে গেছে আমি একজন পথের ভিক্ষু। দাদা যেও না, দাদা তুমি যেও না, দাদা যেও না খোকা বাবু, তুমি আমাদের ছেড়ে চলে যেও না। আমি এখানে দাঁড়াবো না। আমার করবি যে আমাকে ছেড়ে থাকতে একদম পারে না। সে যে আমার জন্য অপেক্ষা করছে। বৌমা কোথায় সুনীল? আমি যে তাকে বরণ করে নিয়ে যেতে চাই। বৌমা পাখি উড়ে গেছে বাবা, পাখি উড়ে গেছে। কি হয়েছে বৌমা? তোমার বৌমা মারা গেছে বাবা। বৌদি নেই? কি ভুল আমি করেছি! এ বৌমার অকাল মৃত্যুর জন্য একমাত্র আমি দায়ী। আমাকে তুই শাস্তি দে সুনীল, আমাকে তুই শাস্তি দে। ভালোই হয়েছে বাবা, ভালোই হয়েছে। করবি নিচু জাতির মেয়ে, এই চ্যাটার্জি বাড়ির বউ হওয়ার যোগ্যতা তার নেই বাবা। তাই তো সে আমাকে ছেড়ে আমাকে মুক্তি দিয়ে সে চলে গেছে বাবা। চলো দাদা, বাড়ি ফিরে চলো। একদম তার ছড়ি ঘর আমার ভেঙে গেছে রে ভাই। আমার বিদ্যুৎ দিন ঘনিয়ে এসেছে। করবি আমাকে দিবারাত্রি আমাকে হাত চালিয়ে দিয়ে ডাকছে। বাবু আমাকে তোমরা ডেকো না, আমি চলে যাচ্ছি। আমার করবি যে আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে। আমি করবির কাছে যাব। করবি আমার কাছে না থাকলেও আমার করবি আমার বুকে খেলা করছে, আমার বুকে হাসছে, আমার বুকে দিবারাত্রি সে গান গাইছে। এই জায়গা থেকে আমি আমার মানস প্রতিমাকে আমি কারো হাতে তুলে দেব না।
আমার মানুষ প্রতিমাকে আমি কারো হাতে তুলে দেবো না